আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান কখনো ওয়াকারুজ্জামানের বিষয়ে সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি মনে করেছেন যে এই যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের যেদিন পতন হবে সেদিন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে সেনা সদরে ডেকে আনলেন এবং ডেকে আনলেন আরো অনেক অনেক ছোটখাটো ইসলামপন্থী দলকে ডেকে আনলেন ওই ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের এবং এমন বুদ্ধিজীবীদের মানে আসিফ নজরুলের মতো যারা কিনা নিজেরাই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হয়ে বসতে চান। এসব করে একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছেন ওয়াকারুজ্জামান নিজে। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময় ফুরিয়ে আসছে। বিভিন্ন সূত্র থেকে এ বিষয়টা স্পষ্টভাবেই জানা যাচ্ছে যে তারেক রহমান আপাতত শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দিয়েই থামতে চাইছেন না। তিনি এই সময়ে তার পুরো সরকারকেই সংহত করতে চান। কাজেই প্রশাসনে যেমন তেমনিভাবে সামরিক প্রশাসনেও সর্বোচ্চ পদে শেখ হাসিনা নিযুক্ত সেনাপ্রধানকে রেখে তিনি কিছুতেই স্বস্তি বোধ করছেন না এবং তিনি মনে করছেন না বা তার পরামর্শকরা মনে করছেন না যে শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়াই তার প্রশাসনকে সম্পূর্ণত শেখ হাসিনার প্রভাব মুক্ত করতে পারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সম্ভবত তাকে যে পদত্যাগ করতে হবে এ বিষয়টা এরই মধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। তিনি তুরস্ক যাওয়ার আগের দিন রাতে হঠাৎ করে তাকে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বাসভাজন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের বাড়িতে নৈশভোজে ডাকা হয়। এই নৈশভোজের আগে কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই শামসুল ইসলাম ভারতে ঘুরে আসার পর এবং ভারতে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠক বিমস্টেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের সাইডলাইনে করতে পারবার পর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম যে ফিরে এসে ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সাক্ষাৎটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলেন। ওয়াকারুজ্জামান তুরস্ক চলে যাওয়ার আগে সেটাকে অনেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন। বিশেষ করে 20 তারিখে ওয়াকারুজ্জামান তুরস্ক চলে যাওয়ার পরই বাংলাদেশ জুড়ে এ খবর চাউর হয়ে যায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদ ছেড়ে দিতে হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই 5ই আগস্টে 3 বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে দেশের ভার নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলেছেন। তারা একটা সরকার গঠন করবেন থেকে শুরু করে সকল কার্যক্রম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরাসরি সমর্থনে পরামর্শক্রমেই করছিলেন সেটা এমনকি তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে গত বছর ডিসেম্বরেই বলে দিয়েছিলেন। এরপর কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি একথা স্পষ্ট করেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সবসময় পরামর্শ, সমর্থন এবং সুরক্ষা দিয়ে এসেছেন। এহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তখনই সরে যেতে বলা হলো যখন ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গেছেন এবং এমন তাড়াহুড়ো করিয়ে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হলো যে তাকে যেহেতু পদত্যাগপত্র দিতে হবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে, কাজেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ছিলেন আবার ব্যাংককে থাইল্যান্ডে চিকিৎসার জন্য। তাকে তার সফর 2 দিন সংক্ষিপ্ত করিয়ে ঢাকা ফিরিয়ে আনা হলো। এসব দেখে পর্যবেক্ষকরা এবং সামরিক বিভিন্ন সূত্রে স্পষ্টতই এটা বলা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টা নিয়ে কোনো সমঝোতা, কোনো দেন দরবার, কোনো দর কষাকষি এসব এড়িয়ে যেতে আপাতত এই ব্যবস্থাটা নিয়েছেন যে যখন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দল বল নিয়ে রাষ্ট্রীয় সফরেই মানে সরকারি কাজেই তুরস্ক গেছেন, তখন কয়েকদিনের মধ্যে সারপ্রাইজের মতো তিনি পদত্যাগ করবেন এ খবর চাউর করে দিয়ে বিপুল চাপ সৃষ্টি করে একেবারে মানে বিদায় করে দেওয়া হয়েছে।
এখন যেমন শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় দেওয়ার আগে এমন খবর রটানো হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাকি লন্ডন পর্যন্ত যেতে হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে, এবং সেই তথ্য গোয়েন্দাদের কাছে আসাই তাকে এখনই পত্রপাঠ বিদায় করে দেওয়া হচ্ছে। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু হাসনাত আবদুল্লাহরা এনেছিল সেই 2025-এর মার্চে, যখন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়ে বললেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে সেনা সদরে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পরিসর তৈরি করার অনুরোধ করছেন, এবং সেনাবাহিনী, সেনাপ্রধান সব ভারত, শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের কথায় চলছে। কাজেই ওয়াকারুজ্জামানের যে টলমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে, ঠিক শাহাবুদ্দিন চুপ্পুর মতোই একটা নির্বাচিত সরকার এলে সেটাও ধারণা করা যাচ্ছিল। বিশেষ করে বিএনপি, তারেক রহমান কখনো ওয়াকারুজ্জামানের বিষয়ে সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি মনে করেছেন যে এই যে ওয়াকারুজ্জামান, শেখ হাসিনা সরকারের যেদিন পতন হবে সেদিন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে সেনা সদরে ডেকে আনলেন, এবং ডেকে আনলেন আরো অনেক অনেক ছোটখাটো ইসলামপন্থী দলকে, ডেকে আনলেন ওই ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের এবং এমন বুদ্ধিজীবীদের, মানে আসিফ নজরুলের মতো, যারা কিনা নিজেরাই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হয়ে বসতে চান। এসব করে একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছেন ওয়াকারুজ্জামান নিজে। ওয়াকারুজ্জামানের কারণেই জামায়াতে ইসলামী 2024-এর 5ই আগস্টের পর বিএনপির যখন একার মাঠ পাওয়ার কথা ছিল, তখন এত বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জন্ম হয়েছে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদদের জাতীয় নাগরিক পার্টি, সরাসরি ইউনূসের তত্ত্বাবধানে সরকারের পৃষ্ঠপোষকতায়, যে সরকারটা ওয়াকারুজ্জামান নিজে গঠন করে দিয়েছিলেন। তারেক রহমান যে সন্তুষ্ট না ওয়াকারুজ্জামানের ওই সরকার গঠন নিয়ে, সেটা কিন্তু অনেক দফায় বিএনপির তরফে সালাউদ্দিন আহমেদ এবং 2025-এ কয়েক দফায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তারা জানতেন না, তারা রাজি হয়েছেন, কিন্তু তারা জানতেন না যে ইউনূস সাহেব এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন। তারা জানতেন না ছাত্ররা সেই সরকারে একটা পদ নেবে এবং তারাই আবার রাজনৈতিক দল গঠন করে পরবর্তী নির্বাচনে অংশ নিতে চাইবে। সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন তারা জানতেন না এমন একটা সরকার সামনে চলে আসবে, যারা এসে এই তরুণরা বারবার বলবেন নির্বাচন চাই না, সংস্কার আগে তারপরে নির্বাচন, এই একই কথা জামায়াতে ইসলামীও বলবে। এবং তারা জানতেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় প্রশাসনে, বিচার বিভাগে সকল গুরুত্বপূর্ণ পদে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গে পদ ভাগাভাগি করে নিতে হবে, এবং এখন পর্যন্ত সেই ভাগাভাগির রাজনীতি করে যেতে হবে। যখন বিএনপি মনে করত যে 16-17 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির নেতৃত্ব দিয়ে আসার পর আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হবে সেদিন বিএনপি একটা নিরঙ্কুশ ক্ষমতার কেন্দ্রে বসবে। কাজেই ওয়াকারুজ্জামানের ওই যে সকল রাজনৈতিক দলকে ডেকে এনে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে আলোচনার নামে ইউনূস সাহেবকে বিদেশ থেকে উড়িয়ে এনে একটা অরাজনৈতিক সরকার এবং তাতে ছাত্রদের অন্তর্ভুক্ত করে দেওয়ার ফর্মুলাটাতে যে তারেক রহমান সন্তুষ্ট নন, তার প্রমাণ ওই কাজটা করতে ওয়াকারুজ্জামান সেনা সদরে বিএনপির যেই নেতাকে ডেকে এনেছিলেন, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি খালেদা জিয়ার দীর্ঘ সময়ের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, সেই ফজলে এলাহি আকবরকেও কিন্তু বিএনপি থেকে একেবারে ছাঁটাই করে দিয়েছেন তারেক রহমান বাংলাদেশে ফেরা মাত্র সেই ডিসেম্বর মাসেই। কাজেই ওয়াকারুজ্জামান ঘনিষ্ঠ বিএনপির ব্যক্তিবর্গ কাউকে যে তারেক রহমান পছন্দ করেন না, তার আরেকটা বড় কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বিভিন্ন দফায়, যখন ওয়াকারুজ্জামানের সঙ্গে 2024-এর আগস্টের পর থেকে 2025-এর ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরতে না পারা পর্যন্ত যোগাযোগের চেষ্টা করতেন, যখন কিনা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মনে করে দেখেন বিভিন্ন সময় হঠাৎ সেনা সদরে চলে যেতেন এবং তাদের
সাক্ষাৎ হতো সেনা প্রধানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের, কিংবা হাসনাত সার্জিসকে তিনি পুত্রবধ জেনে ছেলের জ্ঞানে সেনা সদরে ডেকে ডিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেন, কিংবা 2025-এর আগস্টে জাতীয় নাগরিক পার্টির এই নেতৃবৃন্দ যখন বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে টুঙ্গিপাড়া গেলেন, তখন তিনি গুলি করে 5 জনকে হত্যা করে রীতিমতো সেনা গাড়িতে করে এই হাসনাত সার্জিসদেরকে প্রহরা দিয়ে কোনো মতে জনরোষ থেকে বাঁচিয়ে ঢাকা নিয়ে এলেন। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বর্ষিয়ান নেতা, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের পর যিনি ছিলেন তখন ঢাকায়, তাকে দিনের পর দিন সাক্ষাতের কোনো সুযোগ দেন নাই ওয়াকারুজ্জামান 2024-2025 জুড়ে। এই পরিস্থিতিতে তারেক রহমান ক্ষমতায় এসেছেন যখন 2025-এর ডিসেম্বরে, যখন সেনাবাহিনীর তরফেও তার দেশে আসার প্রতি নিষেধাজ্ঞা উঠে গেছে এবং তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের পাশে আছেন, বিএনপিকে ক্ষমতায় আনতেই তারাও কাজ করছেন, এমন একটা অবস্থান যখন নিয়েছেন এবং নির্বাচনের পর থেকে বিএনপি নেতারা মুখে বলছেন বটে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী যদি এমন কার্যকর ভূমিকা না নিত তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছুতেই নির্বাচনটা ভালোভাবে সম্পন্ন করে বিএনপি ক্ষমতা গ্রহণ করতে পারত না। কিন্তু তারেক রহমান জানেন নির্বাচনটা পিছিয়ে দিতে অনির্দিষ্টকালের জন্য, এমনকি 18ই ডিসেম্বর হাদির মৃত্যুর পরেও ঢাকা শহর জুড়ে কি ধরনের তাণ্ডব ঘটানো হয়েছিল। ঢাকা শহর জুড়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবনে। কাজী তারেক রহমান জানেন ওয়াকারুজ্জামান যে কোন দলে খেলছিলেন সেটাতে কিছুতেই বিশ্বাস রাখা যায় না। তিনি যেমন 2024 সালের আগস্টের 3 তারিখেই যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি শেখ হাসিনার দলে খেলবেন না, সেটা শেখ হাসিনা জানতেন না বা বিশ্বাস করতে চান নাই আগস্টের 5 তারিখ পর্যন্ত। তেমনি ভাবে এই ওয়াকারুজ্জামান এখন বলছেন বটে যে তিনি শক্ত হাতে দাঁড়িয়েছিলেন বলেই বিএনপি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনে ক্ষমতায় আসতে পেরেছে, কিন্তু তিনি যে শেষ মুহূর্ত পর্যন্ত কার দলে খেলছিলেন সেটা তারেক রহমান কিছুতেই বিশ্বাস রাখতে পারেন না। বিশেষ করে তারেক রহমান যেহেতু বিশ্বাস রাখেন যে ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ মদত ছাড়া কিছুতেই জামায়াত এতটা শক্তি সঞ্চয় করতে পারত না, সে কারণে এমনকি মায়ের বিশ্বস্ত ফজলে এলাহি আকবরকে বাদ দিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ করেছেন, নিজের নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বে নিযুক্ত করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে। এই শামসুল ইসলামের ওপর এমনকি তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানও অত্যন্ত ভরসা রাখেন। স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে এই নিয়োগের ঘটনা ঘটেছে, কারণ জোবায়দা রহমান তারেক রহমান দম্পতি ভুলতে পারেন না 2007 সালের 1/11-র পর কি ভয়াবহ ধরনের প্রতিহিংসার তারা এই সেনাবাহিনীর দ্বারা শিকার হয়েছিলেন এবং সেই প্রতিহিংসার জেরে যে 17 বছর তারা আর দেশে ফিরতে পারেন নাই। সে কারণে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সংক্ষিপ্ত হলেও একটা সাক্ষাৎ পেয়েছেন, মানে আলোচনার একটা চ্যানেল খুলতে পেরেছেন, যখন কিনা ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের নতুন নিযুক্ত যেই সেনাপ্রধান তার এখনো কোনো আলোচনার চ্যানেলও খোলে নাই, তখন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের ভারত সফর থেকে এসে ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা জরুরি বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং অনেকেই বলছেন তারেক রহমান শুধু যে নিজে সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতভাবে হাজির হচ্ছেন, সেনাবাহিনীর ভেতরে তার কমান্ড স্পষ্ট করতে তাই নয়, সর্বত্র তিনি প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকেও তার পাশে রাখছেন। অন্যদিকে ওয়াকারুজ্জামান তার বেশভূষায় পরিবর্তন এনে এবং শিখা অনির্বাণ বন্ধ করার একটা ব্যবস্থা নিয়ে চেষ্টা করেছিলেন বটে একটা ভিন্ন পক্ষকে তার পক্ষে দাঁড় করাতে, কিন্তু সেই পক্ষটি যাদেরকে যেই 150 জনকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছেন ওয়াকারুজ্জামান সম্প্রতি 3 বাহিনী থেকে, সেই ভূতাপেক্ষা পদোন্নতি প্রাপ্তদের একজন কর্নেল হাসিনুর রহমান কিন্তু আজাদি পার্টি নামে একটি পার্টি গঠন করেছেন রাজনৈতিক। শুধু তাই নয়, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ঘোষণার পরপরই তিনি ট্রাইব্যুনালে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগও দায়ের করে
করে এসেছেন। কাজেই তারেক রহমান জানেন ওয়াকারুজ্জামানকে বিচারের মুখোমুখি করতে চায় সেনাবাহিনীর ভেতরে এমন একটা খুব সক্রিয় রাজনৈতিক পক্ষও আছে, এবং তাদেরকে যারা কিনা 2024-এর জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, গোলাম আজম পুত্র আব্দুল্লাহ লামা নাজমী কিংবা কর্নেল হাসিনুর রহমান সহ ওই যে বিক্ষুব্ধ কর্মকর্তাদের যে দল, তারাও বরং তারেক রহমানের প্রতি তাদের সমর্থন হয়তো সংহত করবেন যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেন। সব মিলিয়ে তাই ওয়াকারুজ্জামানের হাতে বোধহয় আর সময় বেশি নেই, সেটা ওয়াকারুজ্জামান জানেন, কারণ অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা উপদেষ্টার বরাতে সে খবর তাকে দিয়ে দিয়েছেন। আগামী 30 জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশেষ দূত সার্জিও গোর। পরিবর্তিত রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সার্জিও গোর ঠিক কি বার্তা দিতে বাংলাদেশে আসছেন তা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে গত 22 জুলাই ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছিল। সে বৈঠকে সার্জিও গোরও ছিলেন। তার এক সপ্তাহের মধ্যে কেন তিনি বাংলাদেশে আসছেন সে প্রশ্ন উঠছে। আবার গোরের সফর আগে ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের তৎপরতাও বেশ বেড়েছে। বাংলাদেশে এসেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কূটনৈতিক একাধিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির গতিপথ বুঝতে ঢাকায় আসছেন ট্রাম্পের এই বিশেষ দূত। বলা হচ্ছে গোর 3টি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট কৌশলগত বার্তা নিয়ে তিনি ঢাকায় আসছেন। এই 3 ইস্যুর মধ্যে প্রথমটি হলো সরাসরি মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ভারত এবং মিয়ানমারের বিরল খনিজ ইস্যু, এবং সবশেষ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ ইস্যু আছে। বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুটি হলো শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে। সূত্রগুলো বলছে কোনো সমীকরণ বুঝতে নয়, বরং বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় ও রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে পরিষ্কার বার্তা দিতেই গোর ঢাকায় আসছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কেবল একজন কূটনৈতিক নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান কুশীলব। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী ও প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি 3 দিনের সফরে ঢাকা আসছেন। 24 জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের বলেছেন 30 জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন গোর। তিনি আশা করছেন সার্জিও গোরের এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসোস এবং দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে 3 দিনের সফরের প্রথম দিনে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। শেষ দিনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে তার। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এখন এক জটিল সন্ধিক্ষণে। জানা গেছে গোর সরাসরি মাঠ পর্যায় থেকে পরিস্থিতি মূল্যায়ন করে ওয়াশিংটনে রিপোর্ট করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের নিয়মিত দ্বিপাক্ষিক বিষয়গুলো দেখভাল করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। আর ইউএস স্টেট ডিপার্টমেন্টে এই বিষয়ে তদারকি করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুর গত মার্চে 2 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তার সেই সফরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। এছাড়া গত মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও বাংলাদেশ সফর করেছিলেন।
সূত্রগুলো জানিয়েছে, নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের বাইরে বিশেষ কৌশলগত উদ্দেশ্যে সাধারণত গোরের মতো বিশেষ দূত নিয়োগ ও সফরের আয়োজন করা হয়। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এ সফরে প্রতিফলিত হতে পারে। প্রথম আলো রিপোর্টটিতে বলা হয়েছে, গোরের এই সফরের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে আগামী 2 বছরে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা পুনর্নির্ধারিত হতে পারে। এমন প্রেক্ষাপটে সার্জিও গোরের ঢাকা সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোরের এই সফরে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বড় বিষয়টি হলো চীন ও মিয়ানমার সংশ্লিষ্ট। চীনের সাথে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি আছে। বিগত অন্তর্বর্তী সরকার আমল থেকে চীনের সাথে বিশেষ সখ্যতা নিয়ে এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বেশ কয়েকবার প্রকাশ্যে কথা বলেছেন। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেন। বিগত অন্তর্বর্তী সরকার আমলে জাতিসংঘ বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিশেষ সমর্থন ছিল। কিন্তু দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বাংলাদেশ সরকার তখন সে করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, চীনের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে পাওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাব আসায় বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সাথে দেখছে, কারণ মালাক্কা প্রণালীর উপর থেকে নির্ভরতা কমাতে চীনের এই করিডোর খুব দরকার। মিয়ানমারের রাখাইন উপকূলে কিয়াকফিও বন্দর ঘিরে এই মহাপরিকল্পনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু বন্দর নয়, বরং ভারত মহাসাগরের প্রবেশের রাস্তা। এটি বাস্তবায়ন হলে চীনের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি পাল্টে যেতে পারে। সঙ্গত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটি হতে দিতে চায় না। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, সার্জিও গোর তার সফরে গত বছর বাতিল হওয়া রাখাইন মানবিক করিডোরের প্রস্তাবটি আবারও দিতে পারে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। সেটি হলে বাংলাদেশ উভয় সংকটে পড়ে যাবে। এই করিডোর আলোর মুখ না দেখলে চীন বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রকল্পে সাহায্য নাও করতে পারে। আবার চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়ছে। গোরের সফরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো ভারত এবং তার সাথে মিয়ানমারের বিরল খনিজ সম্পর্কিত। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, স্বল্প ও দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইবেন সার্জিও গোর, কারণ সরকারি স্তরে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এ সফরের মাধ্যমে দুই প্রতিবেশীর সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা বুঝতে চাইতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েছেন গত 25 জন, কিন্তু 1 মাসেরও বেশি সময় পার হলেও তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে কারোর সাথে কোনো বৈঠক করেননি। যদিও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে তার একাধিকবার বৈঠকের খবর পাওয়া যায়। আবার সার্জিও গোরি একমাত্র তৃতীয় দেশের কোনো প্রতিনিধি যিনি দীনেশ ত্রিবেদীর দায়িত্ব নেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশ আসার আগে দিল্লিতে সার্জিও গোরের সাথে বৈঠক করেছিলেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে নিমন্ত্রণ পাঠালেও এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ নজরের কারণ দেশটির রেয়ার আর্থ বা বিরল খনিজ। অনেক বিশ্লেষক মনে করেন এটি ট্রাম্প প্রশাসনের এখনকার দক্ষিণ এশিয়া নীতির মূল কেন্দ্রবিন্দু, কারণ আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হলো রেয়ার আর্থ এলিমেন্ট, বিশেষ করে ডিসপ্রোসিয়াম এবং চার্বিয়াম। এই উপাদানগুলো ছাড়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি খাতের স্থায়ী চুম্বক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান তৈরি
অসম্ভব। বর্তমানে বিশ্বের এই মূল্যবান খনিজগুলোর 90%-রও বেশি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙার একমাত্র প্রাকৃতিক উৎস হলো মিয়ানমার, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ উৎপাদনকারী। সম্প্রতি মিয়ানমার প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকে ভারতের রেয়ার আর্থ সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছে। ভারত যে মিয়ানমার রেয়ার আর্থের ভাগ পাচ্ছে সে ইঙ্গিত পাওয়া গেছে রয়টার্সের 23শে জুলাই রিপোর্টে। আবার মিয়ানমারের উত্তরে কাচিন রাজ্যটি হলো ভারী রেয়ার আর্থ আকরিকের ভান্ডার, যেটি ভারতের সীমান্তবর্তী রাজ্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য করিডোর চাওয়া এবং ভারতের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের দুতিয়ালি করা সবই যুক্তরাষ্ট্রের এই রেয়ার আর্থ নীতিকে ঘিরে। ভারতের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের বিরল খনিজ পাওয়া প্রায় অসম্ভব। গত 10 বছরের বেশি সময় ধরে জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া সহ নানা উপায়ে চেষ্টা করে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ভূরাজনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়া, বিশেষ করে মিয়ানমারে অবস্থান তৈরি করতে হলে ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে কোনো বিকল্প নেই। অন্যদিকে চীন সরকারও সবশেষ বৈঠকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক তৈরির কথা জানিয়ে দিয়েছে। আবার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে সার্জিও গোরের নেপাল সফর ব্যর্থ হয়েছিল। নেপালের প্রধানমন্ত্রী বালান শাহ কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা করবেন না বলে জানিয়েছিলেন, অথচ সম্প্রতি তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। সার্জিও গোর নেপালের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটা তৈরি করতে চায় ভারতের মাধ্যমে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের কাছে বাংলাদেশ যেমন একটি ইস্যু, তেমনি দক্ষিণ এশিয়াতে মিয়ানমার ও নেপাল এখন আমেরিকার কাছে তেমন ইস্যু। সেজন্য ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরকে এই ইস্যুগুলোতে সাহায্য করতে চায়। ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক এতটাই এগিয়েছে যে মিয়ানমারের 30 সামরিক কর্মকর্তাকে ভারতের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়েছে। দর্শক, তারেক রহমানের সরকারের 5 মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন, কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন প্রতিবেশী দেশ বাংলাদেশে এতদিন আসেননি তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছিল। গত 22শে জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন দূত সার্জিও গোরো উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠেছে, শীর্ষ পর্যায়ে এমন বৈঠকের পর কেন গোর 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসছেন? ধারণা করা হচ্ছে সরাসরি শীর্ষ পর্যায়ে এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্যই তিনি আসছেন। এই সফরে গোর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরার কথা বলেছেন। আর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি কূটনৈতিক দিক থেকে ভারতের সাথে সরাসরি সম্পর্কিত, কারণ তিনি 24-এর 5ই আগস্ট থেকে দিল্লিতে আছেন। আবার কূটনৈতিক পর্যায়ে অস্বস্তির কারণে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আলোচনাটা কোনো পক্ষই শুরু করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কিছু দেশের প্রতিনিধিরা এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে। কয়েকদিন আগে ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সবশেষ 27শে জুলাই ফ্রান্সের রাষ্ট্রদূত জার্মান চার্লস দাফিয়ার্স এনসিপি নেতাদের সাথে বৈঠক করেছে। কূটনৈতিক মহলের ধারণা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি নিয়ে মার্কিন প্রশাসন দেশে বিদেশে চাপের মুখে আছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নীতির অবস্থানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটি সার্জিও গোরের সফরের পরেই বোঝা যেতে পারে। তবে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের দলীয় সভায় বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন এবং তার দলের বেশ কয়েকজন নেতা বিদেশি পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছেন। আবার পরিস্থিতি বিবেচনায় এটিও পরিষ্কার যে ভারত সরকারও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানিয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে থাকা গোরের 5 মাস পর ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমানের সরকারকে মার্কিন প্রশাসন পর্যবেক্ষণে রেখেছিল।
বিগত 5 মাসে বিএনপি সরকারের কার্যকলাপ পর্যালোচনার পর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন দূত। যে সফরে শুধু মার্কিন স্বার্থের ইস্যু নয়, দক্ষিণ এশিয়ার দূত হিসেবে এই অঞ্চলের বড় মিত্রের বার্তাও পৌঁছে দিবেন বাংলাদেশের কাছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।